নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বহু প্রতীক্ষিত তিলোত্তমার ধর্ষণ ও খুনের মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। সিবিআই পেশ করলো তাদের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট। প্রথমবার শুনানিতে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছিল তাতে কিন্তু সুপ্রিম কোর্ট সন্তোষ প্রকাশই করেছিল। শুধু তারা আর একটা স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিল। সুপ্রিম কোর্ট সিবিআইকে কিন্তু কোনো ডাইরেক্টিভ দেয়নি যে এইভাবে তদন্ত করতে হবে। তারপর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারি, তথ্য প্রমাণ লোপাট, এই কর্তব্যে গাফিলতির জন্য সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে মুখোমুখি বসিয়ে জেরা, এবং সিবিআই বলছে এটা বৃহত্তর একটা ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের অংশীদার সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। কিন্তু অভিজিৎ মণ্ডলে কি স্বতঃপ্রণোদিত হয়ে কর্তব্যে গাফিলতি করেছিলেন, তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ তিনি আজ্ঞাবহ দাস হিসাবে পালন করেছিলেন? এখানেই তো প্রশ্ন। এবং ফরেনসিক নমুনা সংগ্রহের বিষয় যে গাফিলতি আছে, তুষার মেহতা সরাসরি প্রথম শুনানিতে সে কথা বলেছিলেন। এবং মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করেন সাধারণত চিকিৎসকরা, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে ফরেনসিক এক্সপার্ট এবং সিভিক ভলেন্টিয়াররা এটা করেছেন। এবং কপিল সিব্বাল বলেছিলেন প্রথম শুনানিতে 23 জন নাকি বিনা চিকিৎসায় মারা গেছেন জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের জন্য। কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি তাদের সংখ্যা রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় যে সমস্ত চিকিৎসক আছেন তাদের মধ্যে মাত্র 7%। তারা 2023-এর এই 9 অগস্ট থেকে 9 সেপ্টেম্বর, 2022-এর 9 অগস্ট থেকে 9 সেপ্টেম্বর রাজ্যে কত মানুষ মারা গেছেন সরকারি হসপিটালে তারও পরিসংখ্যান দেবে। সুপ্রিম কোর্টের শুনানি কি ইঙ্গিত দিল, এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক বিমল শঙ্কর নন্দর সঙ্গে। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট বলেছে তারা বিচলিত। 2, তিলোত্তমার বাবার যে আশঙ্কা ছিল তার মেয়ের হত্যাকাণ্ডের পিছনে, সেটাও অনেকটা মিলে যাবে বলে মনে করছেন তারা। এবং সিবিআই কে সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে প্রকৃত তদন্ত হবে না। আপনার কি বক্তব্য? না, দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে এই সিবিআই তদন্ত নিয়ে একটা তো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এবং ন্যারেটিভটা তৈরি করছে পশ্চিমবঙ্গের এই শাসক দল বা তার সমর্থক বৃন্দ, যে সিবিআই এর তদন্তটা কিচ্ছু না, রাজ্য পুলিশ সিবিআই এর চেয়ে অনেক বেশি এফেক্টিভ, রাজ্য পুলিশ নাকি 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করে দিয়েছিল, সিবিআই এর হাতে যাওয়ার পর সব শেষ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আমি সিবিআই এর মুখপাত্র নই, সিবিআই আমাকে তার মুখপাত্র হিসেবে নিয়োগও করে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে, খবর রাখা মানুষ, রাজনীতি বা অন্যান্য বিষয়ে আমি পশ্চিমবাংলার রাজনীতি এবং সমাজ বা প্রশাসনের যতটুকু খবর রাখি, তাতে আমি মনে করি যে এই রাজ্যে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে কোনো মানুষের পক্ষে এখানে খুব সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করাটাই কঠিন হয়ে যাচ্ছে। এখানে যে কোনো তদন্ত প্রক্রিয়াটা সঠিকভাবে নিয়ে যাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে, কারণ এখানে কোথাও যেন প্রশাসন, অপরাধী, শাসক দল সব মিলেমিশে একাকার হয়ে গেছে। বোঝাই গেছে অত্যন্ত খারাপ কিছু লোকের হাতে, ভয়ঙ্কর কিছু লোকের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে গেছে, যেখান থেকেই এই সমাজে ও বাংলা সমাজে সমস্ত রকম বিপদগুলো তৈরি হচ্ছে। এখন আমি বলি অর্ক, 2021 সালের 2রা মের পরে পশ্চিমবাংলায় যা যা ঘটেছিল, এই কলকাতার যে তিলোত্তমা, তার যে ঘটনা ঘটেছিল, আমি বলবো তার আগে ওটা ছিল একটা ইন্ট্রোডাকশন। সেই সময় যদি বাংলার সমাজ জেগে উঠতো এবং বলতো যে একটা দল যেটা, একটা দল হারে, যে দল হেরে গেছে তার কর্মী সমর্থকদের ওপর এত অত্যাচার কেন, আমি মনে করি আজকে হয়তো এটা হতো না। কিন্তু আজকে ঘটলো, কারণ তখন অনেকে হয়তো ভয়ে ভক্তিতে চুপ করেছিল। আমরা কিন্তু লড়াইটা করেছিলাম, আজকেও করছি। আজকে যা ঘটেছে
সেটা বাংলার একটা বিরাট মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে। কারণ দেখো, তোমার আমার ঘরের ছেলে মেয়ে, আমরা স্বপ্ন দেখি সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, অধ্যাপক হবে, এরকম কিছু সরকারি চাকরি করবে। সেখানে কর্মক্ষেত্রে যদি তার সঙ্গে এইরকম একটা ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু মানুষের মধ্যে সেটা প্রভাব ফেলবেই, সেটা ফেলেছে। এবং আস্তে আস্তে ভয় কাটিয়ে মানুষ কিন্তু রাস্তায় নেমে এসছে। ফলে ওই হতভাগ্য মেয়েটা নিজের জীবন দিয়ে কিন্তু সমাজটাকে জাগিয়ে দিয়ে গেল। এখন এটাকে তদন্ত করাটা কঠিন কাজ এই কারণে যে এখানে মানে বাদে সিবিআই তদন্ত হাতে নিয়েছে। শুধু তাই নয়, মানে আমি যদি ঘটনা প্রবাহটা বলি যে ওখানে ডেড বডিটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া, বাধা অনেকেই দিয়েছিল। তাদের মধ্যে সজল ঘোষ, ভারতীয় জনতা পার্টির নেতা, সেই ছিলেন কৌস্তব বাগচি, ছিলেন অগ্নিমিত্রা পাল, আরো অনেকে ছিলেন, অন্যান্য দলের কেউ কেউ ছিলেন, পরবর্তীকালে ছিলেন। আমি সেই নাম, আমার দলের নাম আমি বলবো, তাদের নাম তারা বলবে। তো এরা বাধা দিয়েছিল। তারপরেও সেই বাধা না শুনে ওর বাবা মাকে তালা থানায় রেখে ডেড বডি নিয়ে চলে যায়। যে কোনো বাচ্চা ছেলে জানে, যারা তদন্ত সম্পর্কে, মানে বাচ্চা ছেলে বলতে তদন্ত সম্পর্কে এবিসিডি জানে, তারা জানে ডেড বডিটা পুড়িয়ে দিলে সব শেষ হয়ে যায়, একটা প্রমাণ আর থাকবে না। ডেড বডি যদি থাকতো, আরে বাবা মার যা সর্বনাশ হবার তো মেয়েটার মৃত্যুর সঙ্গে সঙ্গে হয়ে গেছে, আর নতুন কি হওয়ার ছিল। আজকে সওয়ালে ইন্দিরা জয় সিং বলেছেন যে এখনো জুনিয়র ডাক্তারদের ফিয়ার সাইকোসিস কাজ করছে, কারণ তারা মনে করছে অপরাধীরা এই হসপিটাল চত্বরেই ঘোরাঘুরি করছে। তখন কপিল সিব্বল বলেন মুখ্যমন্ত্রীতে অ্যাসিওরেন্স দিয়েছেন, তখন ইন্দিরা জয় সিং বলেন ফিয়ার সাইকোসিস কাজ করছে। অর্থাৎ দেখুন, আমার যেটা মনে হয়, আপনি আমার সঙ্গে সহমত হবেন কিনা জানি না, ইন্দিরা সিং যে সওয়ালটা করেছেন জুনিয়র ডাক্তারদের পক্ষে, একটা জিনিস স্পষ্ট, যতই মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করুন না কেন, একটা আস্থার ঘাটতি কিন্তু দুপক্ষেরই আছে। কি বলবেন? না, একটা কথা বলি, কি করে মানুষের আস্থা বাড়বে। আমি যে কথাটা একটু শেষ করতে পারিনি ওটা শেষ করে দিই, যে যেখানে মৃতদেহকে এই শাসক দলের কিছু লোক, যারা আবার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তারা নিজের দায়িত্বে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, এবং সেখানে তদন্তের একটা বড় জায়গা শেষ হয়ে গেল, যেখানে হসপিটালের মধ্যে একটি জুনিয়র ডাক্তার, সে তার মানে চরমতম সর্বনাশ করে তাকে হত্যা করা হলো, এবং সেই হসপিটালে মেডিকেল কলেজ পোর্শনটা এমন একজন সেখানে মানে হয়ে বসেছিল, প্রিন্সিপাল হয়ে, যার বিরুদ্ধে ভয়াবহ রকমের অভিযোগ আছে, এবং সে একেবারে শাসক দলের পেট্রোনেজ পেত। আজকে যদি স্বাস্থ্যমন্ত্রী বলেন আমি কিছু জানতাম না, তাহলে তো যে কেউ প্রশ্ন করবে আপনি মন্ত্রী আছেন কি করতে, আপনার তো জানার কথা। পরে এরপরে আস্থাটা আসবে করতে, তাকে সে বলছে পদত্যাগ করবো, তাকে বলা হচ্ছে তুমি চলে যাবো ওই মেডিকেল কলেজে প্রিন্সিপাল হবে। আস্থাটা আসবে কোথা থেকে? আসলে আস্থার অভাবটা আসছে সমাজের সর্বত্র। এই যে একটা মানে কি বলবো, ভয়ঙ্কর দাপাদাপি চলছে খুব খারাপ মানুষের, ভয়ঙ্কর কিছু লোকের, আস্থার অভাবটা সেখান থেকেই আসছে। সেটা চেঞ্জ করতে গেলে একটা লাইন আমি বলিনি, একটা লাইন বলি, আস্থা আনতে গেলে এই শাসক দল থাকলে কোনো আস্থা আসবে না, যার জন্য ভারতীয় জনতা পার্টি ডাক দিয়েছে পদত্যাগ করতে হবে। এই সিস্টেম না চেঞ্জ করলে আস্থা আসবে না। তবে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো ছিল অনেকগুলোই মেনে নিয়েছেন, কনসিড করেছেন, যেমন বিনীত গোয়েল, অভিষেক অধিকর্তা সবাই পদত্যাগ করছেন। এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট জুনিয়র ডাক্তারদের। আমি বলি, এই মেনে নেওয়াটা তো আমার মনে হয় চেঞ্জটা কিছুটা কসমেটিক চেঞ্জ। কেন বলি, আমি প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে একটা মন্তব্যও করিনি, কারণ প্রত্যেকের আন্দোলন করার অধিকার আছে। সেখানে আমাদের দলের দু একজন নেতা তারা হয়তো অসম্মানিত হয়েছেন, তারপরেও কিচ্ছু বলিনি। আমরা অনেকেই কেউ কিচ্ছু বলিনি, কারণ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, দে হ্যাভ গট এভরি রাইট টু লঞ্চ দেয়ার মুভমেন্ট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে তারা যা পেল, সেটা কি মানে তাদের দাবি দেওয়া অনুযায়ী পেল? যাদের সরানো হয়েছে তাদের কি ক্ষমতা থেকে সরানো হয়েছে? একদম না। বলা হলো যে ঠিক আছে, কলকাতা পুলিশ কমিশনার গোয়েল তার পছন্দ মতো জায়গায় তাকে ট্রান্সফার করব। মানে এই লোকটির পছন্দ মতো জায়গায় তাকে ট্রান্সফার করা হবে। এর চেয়ে ওপরে পোস্ট কিছু যদি থাকে দেওয়া হতে পারে, এমন কিছু জায়গায় দেওয়া হতে পারে যেখানে এই জুনিয়র ডাক্তার যারা বলার কিছু থাকবে না, তারা তো মেনে নিয়েছে।
অর্থাৎ কেউ যদি এখানে বলে নাকের বদলে নুরুর পেলো, সে পেন্সিল রইলো, তারা কি খুব ভুল করবে আমি জানি না, আমি এ নিয়ে মন্তব্য করতে চাইছি না, কিন্তু এই চেঞ্জগুলোকে আমার নেহাত কসমেটিক চেঞ্জ বলে মনে হয়েছে। তাতে অন্তত এই মানে যে একটা আমূল পরিবর্তনের দাবি করছিল এই জুনিয়র ডাক্তাররা, মানে স্বাস্থ্য কাঠামো, সমাজের সর্বত্র যে ভয়হীনতা, সেটা আদৌ প্রতিষ্ঠিত হবে কি? সেটা হবে না যতক্ষণ না এই রুলিং ডিসপেন্সেশন তারা ক্ষমতায় থাকে। যার জন্যই তো পদত্যাগ দাবি করা হচ্ছে, যে সর্বোচ্চ নেতৃত্ব আপনি পদত্যাগ করুন, আপনার এই সরকারটা চলে যাক, তাহলেই কিন্তু। সেপ্টেম্বর যে সওয়াল হলো সুপ্রিম কোর্টে, তাতে কপিল সিব্বাল বললেন যে এই 7 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, সই করে সিবিআই নিয়েছে। ফিরোজ এডুলজি সম্ভবত বলেছেন না 27 মিনিটের হাইকোর্টে চালানটা দেয়া হয়েছিল বলে ময়নাতদন্তের কপিল সিব্বাল দাবি করেছিলেন, কিন্তু শুনানির শেষ মুহূর্তে বোধহয় সম্ভবত সলিসিটর জেনারেল বা ফিরোজ এডুলজি বলেছেন না না ওটা একদম ঠিক কথা নয়। অর্থাৎ আপনার কি মনে হচ্ছে এই সওয়াল জবাব শুনে এবং বিচারপতিদের মনোভাব বুঝে আপনি কি আন্দাজ করছেন? প্রথম কথা, আমি যতদূর জানি হাইকোর্টে যে লয়াররা প্লিড করেন, তাদের তো সঠিক কথাটা বলার দরকার। এখন যেখানে প্রথম থেকে শুনছি 27 মিনিট, সেখানে 7 ঘন্টা কোত্থেকে আসে? সুতরাং যারা এই ধরনের সওয়াল করেন, কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেয় না, এটা আমার মাথায় ঢোকে না। এটা আদালতের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, বলছেন তুষার মেহতা 27 মিনিট পেয়েছেন, কিন্তু কপিল সিব্বালরা বলছেন 7 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে। আর একদম দিব্যি বলে যাচ্ছেন 7 ঘন্টা। কি করে হয় এটা? তাই না? এটা তো আদালতকে কোথাও একটা বিভ্রান্ত করা হচ্ছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে বলা হচ্ছে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু মানে জুনিয়র ডাক্তাররা এখনো আতঙ্কিত। তাহলে এইগুলো যখন আদালতে প্রসঙ্গগুলো উঠছে, তথ্যগুলো তো সঠিক দেওয়ার কথা, কিন্তু যারা তথ্য দিচ্ছে না সেই দায় তো ওদের, তাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়ার দায় আদালতের। আমি জানি না আদালত কি ব্যবস্থা নেবে, অনেক কিছু তো হয় না, সেটা আমাদের দেখতে হয় বসে বসে কি করবে। 14 জন সিভিক ভলেন্টিয়ার আছে রাজ্যের হসপিটালগুলোতে, সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমার মনে হয় যে প্রধান বিচারপতি এই উদ্বেগের সঙ্গে সহমত, যে এবং এই ধরনের সিভিক ভলেন্টিয়ার নয়, চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী। একদম একদম একদম। তো আপনার কি মনে হয় যে সুপ্রিম কোর্টের অবজারভেশন, জুনিয়র ডাক্তারদের অ্যাপ্রিহেনশন, এরপরে পুলিশ বা আধা সামরিক মানে অবসরপ্রাপ্ত ফৌজিদেরই কি নিয়োগ করবে রাজ্য সরকার হসপিটালগুলোতে? কি মনে হয়? এখন রাজ্য সরকার কি করবে বলতে পারবো না, কিন্তু এই রাজ্য সরকারের ভাবভঙ্গি দেখে আমার তো খুব সুবিধের বলে মনে হয়নি। তার কারণ হচ্ছে রাজ্য সরকার তো পরিষ্কার একেবারে মানে অনেকে অনেক কথা বলে, আদালতে আলোচনা হয়, রাজ্য সরকার চুপ করে বসে থাকে, দেন একেবারে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। কারণ এই রাজ্য সরকার বুঝে গেছে যে সংবিধানকে কিভাবে নিজের পক্ষে ব্যবহার করতে হয়। কিছু বদল মানে লোক রেখেছে, তারা বলে দেয় সংবিধানের এই জায়গায়, আইনের এই জায়গা ফাঁক আছে, চালাও, এইভাবে চালিয়ে যাও। ফলে এরা তো ডেট টেবিলে হতে কাজ করে। ফলে সুপ্রিম কোর্ট চুক্তিভিত্তিক কর্মচারী সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলে তো হবে না, আমি মনে করি নির্দেশ দিতে হবে। নির্দেশ না থাকলে এরা কথা শুনবে। আমি এই রাজ্য সরকার যে দলটি চালায় বা এই এদের উপর আমার কোনো ভরসা নেই, কারণ এরা দুনিয়ার মিথ্যা কথা বলে, এরা সৎভাবে চলে না, এদের উপর ভরসা করার কোনো মানে হয় না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তখন হয়তো এরা মানতে বাধ্য হবে, আদারও নির্দেশ প্রকাশ করলে আর কি হবে, এরা শুনবে কথা। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, প্রথম শুনানির দিনও সুপ্রিম কোর্ট সিবিআই কে কোনো ডিরেকশন দেয়নি, বরঞ্চ সন্তোষ প্রকাশ করেছিল। স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিল, স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্ট পেয়েছে। তাতে তারা বলেছে যা রিপোর্ট সিবিআই দিয়েছে আমরা বিচলিত, এবং তিলোত্তমার বাবার যে আশঙ্কা, সেই আশঙ্কা সত্যি বলে তাদের মনে হয়, কিন্তু কারা কারা আছে, কি করেছে সিবিআই, সেটা প্রকাশ্যে আনেননি। এবং আরেকটা কথা বলেছেন যে টালা থানার ওসি তথ্য প্রমাণ লোপাট করেছে, তার সঙ্গে আরো কেউ যুক্ত কিনা সেটা সিবিআই খতিয়ে দেখুক। অর্থাৎ সিবিআই তদন্ত যে ঠিকভাবে চলছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এন্ডোর্স করলো। কার আমার মনে হয় এতে সিবিআই এর মনোবল বাড়বে, কারণ যেভাবে সিবিআই কে গালিগালাজির মুখে পড়তে হচ্ছিল,
অনেকে বোঝে না। আমি কতগুলো মানে খুব সংক্ষেপে উদাহরণ দিই অর্ক। সেটা হচ্ছে অনেকে প্রায় দোষ দেয় সারদা মামলায় সিবিআই কি করেছে। অনেকগুলো চার্জশিট দিয়েছে, কিন্তু মনে রাখতে হবে তো সারদা মামলায় গোটা ব্যাংক থেকে ডকুমেন্টকে বার করে নিয়ে চলে এসেছিল, এবং কি করে সে আইনের প্রোটেকশন পেয়ে গেল এটা নিয়ে একটা আলাদা তুমি করো, আমি বলবো তোমাকে। আইনের প্রোটেকশন এই লোকটি পেয়ে গেল, সে এখন সরকারের একটা একেবারে ব্লু আইড বয় হলো কি করে, এটা তো প্রশ্ন আছে। ফলে এখানে যেখানে মানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে, তারপর সিবিআই কে দোষ দিয়ে কি হবে? আবার এটাও ঠিক যে মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি ভয়ঙ্কর একটা বিস্তৃত মানে বেআইনি কাজ হয়েছে, যেখানে হাজার হাজার লোক যুক্ত হয়ে গেছে। সেখানে কাজ করাটা কতটা কঠিন। হ্যাঁ, সিবিআই এর অনেক কাজ নিয়ে আমাদেরও প্রশ্ন রয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে সিবিআই কাজ করতে গেলে যে পরিস্থিতি দরকার সেই পরিস্থিতি বাংলাতে নেই। তাই সিবিআই কে অনেক জটিলতার মধ্যে কাজ করতে হচ্ছে। এই শাসক দলের যারা সিবিআই কে গালিগালাজ করতে অভ্যস্ত টেলিভিশনের পর্দায় বা সোশ্যাল মিডিয়াতে, অন্তত তাদের মুখে সুপ্রিম কোর্ট গুছিয়ে একটা থাপ্পড় মেরেছে। তবে একটা কথা বলি, এই লোকগুলো এত নির্লজ্জ যে এদের থাপ্পড়ে করে কাজ হয় না। এটা তো ক্ষমতা গায়ে মেখে বসে আছে। ফলে এদের নির্লজ্জ লোকেদের কে কোথায় থাপ্পড় মারলো ঘুষি মারলো কিচ্ছু যায় আসে না, এরা আগের মতোই কথা বলবে। কিন্তু আমি চাই সিবিআই প্রত্যেককে ধরুক, যারা প্রমাণ লোপাট করেছে, যারা মৃতদেহটাকে পুড়িয়ে দিয়েছে, প্রত্যেককে, এভরিওয়ান, যারা ইনস্ট্রাকশন দিয়েছে, এভরিওয়ান, প্রত্যেককে ধরুক। তাহলে অন্তত ওই হতভাগ্য মেয়েটা বিচার পায়। তলায় এই যে ওসি গ্রেপ্তার হওয়ার পর কলকাতা পুলিশের নিচের তলায় কিন্তু ক্ষোভ বাড়ছে, এবং সেই জন্যই সোমবার 16ই সেপ্টেম্বর কলকাতা পুলিশের 3 শীর্ষ আধিকারিক অভিজিৎ বাবুর বাড়িতে গিয়েছিলেন, এবং সেখানে একজনের বক্তব্য শুনলাম, হি ডিড হিজ জব ওয়েল। অর্থাৎ বাধ্য হচ্ছেন কি কলকাতার পুলিশের টপ ব্রাসরা এই ওসির পাশে থাকতে, কারণ অনেকেই বলছেন দেখুন ওসি তো নিমিত্ত মাত্র, আর ওসির পক্ষে তো একাই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। হয় তাকে ইনস্ট্রাকশন দিয়েছে, তিনি আজ্ঞাবহ দাস হিসেবে ইনস্ট্রাকশন পালন করেছে। এখন ওই নিচের তলায় সবসময় ভিক্টিমাইজড হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। তাই ক্ষোভ বাড়ছে কলকাতা পুলিশের অন্দরে। কি হতে পারে? দেখো, আমি এটা একটু বিস্তৃত আলোচনার প্রয়োজন আছে, কারণ জনপ্রশাসনের কতগুলো গুরুত্বপূর্ণ দিক তুমি উন্মোচন করেছো, যেটা আমার নিজের আলোচনার বিষয় বা পড়া এবং পড়ানোর বিষয়। এখানে 1-2 মিনিট আমার লাগবে, আমি বলি। সেটা হচ্ছে, দেখো, প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক প্রশাসন যারা নির্বাচিত তারা ইনস্ট্রাকশন দেয়, নির্দেশ দেয়। আর স্থায়ী প্রশাসন, সে আইএএস হোক, WBCS হোক, পুলিশ প্রশাসন হোক, এরা তো স্থায়ী প্রশাসন, তারা নির্দেশ মানে এবং তারা নির্দেশটাকে ইমপ্লিমেন্ট করে। আমি কখনো বলবো না যে এই রাজনৈতিক প্রশাসনের নির্দেশ পুলিশ মানবে না। এটা এক ধরনের কি বলবো ডিসিপ্লিন ব্রেক করার সামিল, ব্রিচ অফ ডিসিপ্লিন হবে। আমি কখনো এটা বলবো না। কিন্তু আবার এটাও তো ঠিক যে যদি পুলিশের শীর্ষকর্তার কোথাও মনে হয় যে প্রশাসনের এই নির্দেশটা আইনসঙ্গত হচ্ছে না, পুলিশ সেটা রাজনৈতিক প্রশাসনকে বা সেই আইএএস WBCS অফিসার তিনি রাজনৈতিক প্রশাসনকে জানিয়ে দেওয়ার কথা বলেন না কেন? একজন এই ধরা যাক এই কলকাতার তিলোত্তমার মার্ডার এন্ড রেপ কেসে, সেখানে পুলিশ তো এটুকু বলতে পারতো যে দেখুন আমাকে খুব দ্রুত FIR করতে হবে, 1, 2, খুব দ্রুত গিয়ে সেখানে প্রিন্সিপালকে বলা উচিত ছিল যে একদম কাউকে আপনি ঢুকতে দেবেন না, বন্ধ করে রাখুন এই ঘরটা। কিচ্ছু করেননি তারা কেন? এটুকু নিয়ম তারা কেন মানেননি? ফলে পুলিশের কজন শীর্ষকর্তা গিয়ে কি বলে এলো সেটা বড় কথা নয়। পুলিশ প্রশাসন রাজনৈতিক প্রশাসনের নির্দেশ মানবে, এটা যেরকম ঠিক রাজনৈতিক প্রশাসন কোথাও যদি ভুল ত্রুটি করে সেটাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব তো পুরো প্রশাসনের। আমি ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে জরুরি অবস্থার কিছুদিন আগে মেদিনীপুর জেলার যিনি সেই সময় জেলা শাসক ছিলেন তিনি সরকারকে তার নির্দেশ মানতে বাধ্য করেছিলেন। সরকার জয়প্রকাশ নারায়ণের মিটিং লোক যাতে কম যায় সেই জন্য বলেছিল বাসে যেন একটাও লোক না চাপে। যিনি ডিএম ছিলেন তিনি কাউকে বাসে চাপতে দেননি এবং সবাইকে নামিয়ে দিয়েছিলেন। পরে 3 দিন না 4 দিন পরে কলকাতায় কংগ্রেসের মিটিং, বাসে ওপরে কাউকে তিনি উঠতে দেননি। কলকাতা থেকে নির্দেশ হলো আপনি কেন বাসে উঠতে দিচ্ছেন না কাউকে? বলো আপনি তো নির্দেশ দিয়েছেন বাসের উপরে উঠতে না দেওয়ার, আমি দেবো না কিছুতেই। তাকে বদলি করলেও তিনি কিন্তু কথা শোনেননি, তিনি তার নির্দেশ পালন করেছিলেন। এই মেরুদণ্ড রেখে চলুক না প্রশাসন,
যে ভুল হচ্ছে, এই ভুলটা আমি করতে পারবো না, আমার প্রশাসনিক নিয়ম অনুযায়ী আমি কাজ করব, আমাকে যা নির্দেশ দিয়েছে, এইটা যদি তারা না করে, তারা রুলিং মানে তারা রাজনৈতিক প্রশাসনের কথা না শুনে রুলিং পার্টির কথা শুনতে শুরু করে, তাহলে তো নিজের বিপদ তারা নিজেরা ডেকে আনবে, তখন তো সমস্যা হবেই। তখন পাশে কান্নার লোক পাওয়া যাবে না যদি এই কাজ করে। আমি প্রশাসনের একজন সাধারণ ছাত্র হিসেবে এইটা আজকে বলে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.